নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরি দুর্নীতি নতুন কিছু নয়, সয়ে যাওয়া, বাঙালি সয়ে গেছে। কিন্তু সেই চাকরি দুর্নীতির নতুন নতুন ধারা, উপধারা এবং সেই সমস্ত ধারা উপধারা গিয়ে শেষ পর্যন্ত মহাসমুদ্রে মিলছে, অর্থাৎ কালীঘাটে মিলছে। আজকে এমনই একটি ঘটনা নিয়ে এলাম যেখানে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বেশ কিছুদিন আগে সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছেন একটি নির্দিষ্ট চাকরি দুর্নীতি, এবং তার কেন্দ্রস্থলে ছিলেন তেহট্টের শ্রীমান বিধায়ক তাপস সাহা। সেই তাপস সাহার চাকরি দুর্নীতি সর্বজন বেদিত এবং সবাই জানেন ব্যাপারটা। সেটা নিয়ে মামলা করে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত আদায় করে নিয়ে এসেছিলেন। তার আগে রাজ্য পুলিশ অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই তাপস সাহাকে গ্রেফতার করেন এবং তার কেস ডায়েরি সমস্ত তাদের হাতে রাখেন। কলকাতা হাইকোর্টে যখন তরুণজ্যোতি তিওয়ারি সরাসরি মামলাটা করেন, মামলা করার পর সঙ্গে সঙ্গে সেটাকে বিরোধিতা করতে নেমে যান এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যার কথা বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে রয়েছেন, যেটা পরিচালনা করেন রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে দিয়ে অ্যারেস্ট করিয়েছেন, তার কেস ডায়েরি তাদের কাছে, তাদের তথ্য ডকুমেন্টস সব তাদের কাছে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তাক আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি করা মামলার প্রেক্ষিতে সরাসরি সিবিআই তদন্তের রায়টা দিয়ে দেন। এরপর সিবিআই তদন্ত শুরু করে সমস্ত তথ্য সংগ্রহ করেন, কেননা এই তাপস সাহা সব ক্ষেত্র থেকে টাকা তুলেছেন। প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12, কোঅপারেটিভ, ফায়ার ব্রিগেড, পঞ্চায়েত, সমস্ত সর্বস্তর থেকে টাকা তুলেছেন। সেই সমস্ত তথ্য ডকুমেন্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তারাও আদালতে পেশ করেছেন, সিবিআইয়ের কাছে আছে। এবং সিবিআই যখন চার্জশিট পেশ করেছেন, চার্জ ফ্রেম করে যখন ট্রায়ালটা শুরু হবে, তার আগে দরকার, যেহেতু তাপস সাহা তিনি বিধায়ক, নির্বাচিত বিধায়ক তেহট্টের তৃণমূল কংগ্রেসের, স্পিকারের কাছে অনুমতি চায় সিবিআই। এটা একটা ফর্মালিটি আছে যে সিবিআই মানে যে কোনো তদন্ত, ফাইনালি কোনো সরকারি কর্মচারী বা কোনো বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে, মানে চার্জ ফ্রেম করতে গেলে, মানে কোর্টে ট্রায়াল শুরু করতে গেলে সেখানে একটা অনুমতি দরকার। সেই অনুমতির জন্য 1 বছর আগে বিধানসভায় সম্মানীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সিবিআই অনুমতি চেয়েছিল, এবং শেষ পর্যন্ত সিবিআই সেই অনুমতি 1 বছর ধরে বিমান বন্দ্যোপাধ্যায় দেননি। বুঝেছেন ব্যাপারটা, অঙ্কটা? বিমান বন্দ্যোপাধ্যায় সেই অনুমতি আর দেননি। কেন দেননি, কিসের জন্য দেননি প্রশ্ন করা যাবে না, তিনি আমাদের সম্মানীয় স্পিকার, তো তাই তাকে প্রশ্ন করা যাবে না, কিন্তু তিনি দেননি, দ্যাট ইজ আ ফ্যাক্ট। এরপর কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা যখন সিবিআই চার্জশিট দেয় এবং যখন চার্জ ফ্রেম করতে হয়, তখন কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা মানে লোয়ার কোর্টে হয় ব্যাপারটা, এবং আলটিমেটলি কলকাতা হাইকোর্টে ব্যাপারটা মেনশন হয়, আমি যতদূর খবর পেয়েছি। এবং শেষ পর্যন্ত যখন মানে বিধানসভার স্পিকার প্রশ্নের মুখে আসবেন, সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের অফিস থেকে অনুমতি সিবিআইকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আলটিমেটলি 1 বছর ধরে ডিলে করার প্রসেসটা হলো, এবং শেষ পর্যন্ত আদালতে যখন প্রশ্নের মুখে পড়লেন, তখন শেষ পর্যন্ত অনুমতিটা স্পিকার মহোদয়ের কাছ থেকে সিবিআই পেয়ে গেল যে চার্জ ফ্রেম করতে পারেন। এটা তো গেল একটা দিক। দ্বিতীয় দিক আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা কলকাতা হাইকোর্টে সম্প্রতি মামলাটা উঠেছে। আমি সরাসরি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে গেছি, তিনি এই প্রসঙ্গে কী বলেছেন আমি সেটাও আপনাদের কাছে এই মুহূর্তে শোনাবো। কিন্তু যেটা আপনাদের বলা দরকার সেটা হচ্ছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তাদের হাতে তো কেস ডায়েরি, তাদের হাতে সমস্ত তথ্য ডকুমেন্ট। এবার আদালতে এটা প্রকাশ পেয়েছে, মানে পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যারা তাপস সাহাকে গ্রেফতার করেছেন, মূল কেস ডায়েরি এবং তথ্য ডকুমেন্টস কোনোটাই সিবিআইকে হ্যান্ডওভার করেনি। ভাবতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সিগুলোকে দিয়ে কি করান, সিআইডিকে দিয়ে করান কি? আমি বারবার আপনাদের কাছে বলি না, সিআইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছেঘর। সিআইডির অফিসারদের দিয়ে তিনি এর পেছনে লাগতে হবে, ওকে একটু টাইট দিতে হবে, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই কাজগুলো করান। সরকারি পয়সায় মাইনে পাওয়া সিআইডির মান্যবর অফিসাররা এইসবই করেন। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের পেছনে সিআইডিকে লেলানো হয়েছিল, মনে আছে? মানে একটা অত এফিশিয়েন্ট ডিপার্টমেন্ট, বহু ভালো ভালো অফিসার আছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের অনেকে চিনি, অনেকের সঙ্গে আমি পরিচিত। খারাপ লাগে তাদের দিয়ে মমতা এই নোংরামিগুলো করার দিনের পর দিন। ঠিক অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যাদের তথ্য ঘেঁটে বার করা, অনুসন্ধান করে বার করে নিয়ে এসে মানুষের কাছে পেশ করার কথা, সেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যে কেস ডায়েরি হচ্ছে, যে ডকুমেন্ট যেগুলো সিবিআইকে দেওয়ার কথা আদালতের নির্দেশে, সেইগুলো দেয়নি পর্যন্ত।
টান পড়েছে এবার হাইকোর্টে 20 তারিখ যেতে হবে, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে গিয়ে বলতে হবে কেন আমি কেস ডায়েরি দিইনি, কেন আমি ডকুমেন্টসগুলো তথ্য প্রমাণ যা যা আছে দিইনি। দেখুন, সিবিআই যখন চার্জশিট প্লেস করেছে এবং তাপস সাহার বিরুদ্ধে যখন চার্জ ফ্রেম হয়ে গেছে, তখন আলটিমেটলি এর মামলা প্রসিড করবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ কেন দেবে না, কেস ডায়েরি দেবে না? অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ কেন তথ্য ডকুমেন্টস যা যা তারা সংগ্রহ করেছে এই দুর্নীতি, সেগুলো কেন দেবে না? যদি একটা ভালো খবর, সেটা হচ্ছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এই তথ্য ডকুমেন্ট আদালতে মানে সিবিআইয়ের হাতে হ্যান্ডওভার না করলেও তাপস সাহার, তৃণমূল কংগ্রেসের এই নেতা, যিনি এখন সাংসদ, মহুয়া মৈত্র খুব কাছের লোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ট্রাস্টেড লোক। মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ স্নেহ করেন, কালীঘাটের অভ্যন্তরের লোক, কালীঘাট হরিশ মুখার্জি, হরিশ চাইজি স্ট্রিটের খুব কাছের লোক। কেন কাছের লোক বুঝতেই পারছেন, আমি আর নতুন করে যাচ্ছি না। শেষ পর্যন্ত তাই এই পার্টিকুলার মামলাটায় অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়াতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে, কেন কেস ডায়েরি দেওয়া হয়নি, কেন ডকুমেন্টসগুলো সিবিআইকে হ্যান্ডওভার করা হয়নি। একটু ভালো করে ভেবে দেখুন তো, কীভাবে একটা সরকারি সংস্থা যাদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার কথা, তাদের দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন কী করাচ্ছেন, করাপশন চাপার কাজ এদের দিয়ে করাচ্ছেন। তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী ছাড়ার পাত্র নন, কলকাতা হাইকোর্টে পুরো ব্যাপারটা নিয়ে লড়ছেন এবং 20 তারিখের ফয়সালা, 20 তারিখ অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে আদালতে যেতে হবে, গিয়ে বলতে হবে আমরা কেন দিইনি, আমরা দিয়ে দিচ্ছি, বা তার আগেই অন্তত যেদিন হিয়ারিং হবে তার আগের দিন দিয়ে হয়তো গিয়ে বলবেন আমরা স্যার দিয়ে দিয়েছি, আমাদের একটু প্রবলেম ছিল, দিয়ে দিয়েছি। চিনে রাখুন, আমি বলছি বাংলার মানুষ চিনে রাখুন কত বড় চোর, কত বড় প্রতারক নবান্নের ওই 14 তলায় বসে আছে। হরিশ মুখার্জি, হরিশ চাইজি যেভাবে টাকা তুলেছে, এই টাকা তুলে আজকে এই চোরদের বাঁচানোর জন্য কখনো সিআইডি, কখনো অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, কখনো রাজীব কুমার, কখনো মনোজ ভার্মাদের কাজে লাগাচ্ছে। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে জানতে চেয়েছিলাম, কি বললেন, আমাদের প্রশ্নের উত্তর শুনুন। বছর 3 আগে মামলাটা আমার কাছে আসে, দেওয়ারটারই এক ভদ্রলোক। সেখানে হচ্ছে খালি মানে প্রাইমারি, আপার প্রাইমারি 9 থেকে 12, গ্রুপ সি, গ্রুপ ডি, রেশন ডিলারশিপ, ফায়ার ব্রিগেড, আইসিডিএস, কোঅপারেটিভ বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার জন্য তাপস সাহা টাকা তোলে তার মানে পিএ সোর্সে। পিএ তো অ্যারেস্ট হয়, পিএ যাবতীয় বলেছিল কোথায় টাকা দিয়েছে, কিন্তু তাপস সাহাকে পুলিশ টাচ করেনি। ইনভেস্টিগেশন খুব ভালো করলো, কোনো সন্দেহ নেই। ইনভেস্টিগেশনের কাগজগুলোও ছিল। সাবসিকুয়েন্টলি মামলাটা আমরা করার পরে জাস্টিস মান্থা অর্ডার দেন সিবিআইকে। সিবিআই কাছে চুপ যায়, সিবিআই ইনভেস্টিগেট করে, চার্জশিটও রেডি করে, এর এগেনস্টে অনেক কিছু পেয়েওছে। চার্জশিট ফাইল করতে পারছিল না, কারণ স্যাংশন মানে স্পিকার দিচ্ছিলেন না। ইন দ্য মিন টাইম আরো একটা ডেভেলপ হয়েছিল মামলাটা, যে তাপস সাহা যদি মামলাটার অ্যাপিল করতো বুঝতাম। এই মামলাটা হঠাৎ করে অ্যাপিল ফাইল করে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের ইন্সপেক্টর ফাইল করে ওখানে করে মামলা ঝুলেছিল। ওটার অজুহাত দেখিয়ে মানে কেস ডায়েরিটা হ্যান্ড ওভার করেনি। সিবিআই এরা রিপোর্ট ফাইল করতে বলেছে, রিপোর্টে কি আছে আমি জানি না, কিন্তু কোর্টে দাঁড়িয়ে এটা বলেছেন সিবিআই আইনজীবী যে কেস ডায়েরি এখনো হ্যান্ড ওভার হয়নি, ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো সিজ হয়েছিল সেগুলো এখনো হ্যান্ড ওভার হয়নি। মানে একটা অদ্ভুত জিনিস, যেখানে একজন তাপস সাহা, যেখানে পুরো ম্যাটারটা প্রুভ মোটামুটি এসিবি তদন্ত থেকেই অনেক কিছু বেরিয়ে এসলো, তাকে বাঁচানোর জন্য হঠাৎ করে এসিবির এই তৎপর হয়ে ওঠা। এসিবি যখন তাকে গ্রেপ্তার করেনি তখনই বোঝা গেছিল এরকম জিনিসটা আমরা আগে কোনোদিন দেখিনি। এটা অদ্ভুত ভাবে দেখা গেল এইবার। না, আমার একটা প্রশ্ন তোমার কাছে, এই এই মানে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে এসিবি অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তাকে কবে গ্রেফতার করলো? সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার আগে দেওয়ার আগে না 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 আগে 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 প্রবীর কয়াল বলে একজন ছিল এর পিএ, তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাপস সাহাকে হাত লাগায়নি। যদিও এভিডেন্স ছিল, প্রবীর কয়ালের কল রেকর্ড টেকর্ড অনেক কিছু ছিল ওদের কাছে। তাপস সাহার এগেনস্টে সবকিছু থাকার পরও কোনোদিন টাচ করেনি। কেন করেনি এটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার নেই। তাপস সাহা মানিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই খুব ঘনিষ্ঠ। তৃণমূলের টাকাটা তো একা কেউ খায় না, দিয়ে থুয়েই খায়। উনি মনে হয় দিয়ে থুয়েই খেয়ে যান। নাহলে যে মহুয়া মৈত্র একসময় তাপস সাহার বিরুদ্ধে প্রচন্ড সরব হয়েছিল, পরবর্তীকালে এখন দেখা যায় মহুয়া মৈত্র তাপস সাহাকে নিয়েই ঘুরে বেড়ায়। সুতরাং কিছু সেটেলমেন্ট হয়েছে এবং সেটেলমেন্টের রেজাল্ট আমরা আজকে বুঝতে পারছি, যেহেতু এসএবি কেস ডায়েরিটা হ্যান্ড ওভার করেনি। আমি একটা পয়েন্ট এখানে জানতে চাই, সেটা হচ্ছে যখন সিবিআই ইনভেস্টিগেশনের ব্যাপারে হাইকোর্টে তুমি মামলাটা করো, তখন কি এসিবি এসে সেটা বিরোধিতা করে যে না সিবিআই কে দেওয়া যাবে না? হ্যাঁ, তখন তো এসিবি নর্মালি করবে, কারণ এসিবি ইনভেস্টিগেট করছিল মামলাটা।
মানে এসিবি এসে অফিসিয়ালি বিরোধিতা করে হ্যাঁ হাইকোর্টে? অবভিয়াসলি বিরোধিতা করে। তারপর অর্ডারটা হওয়ার পরও এসিবি আবার অদ্ভুত ভাবে, কারণ এসিবির এগেনস্টে কিছু রিমার্ক আছে, জাজমেন্টটায় এসিবির এগেনস্টে বেশ কিছু রিমার্ক আছে। সেই রিমার্ক থাকার পরও তার জন্যই অবভিয়াসলি মানে তার গায়ে লেগেছিল। গায়ে লাগার কোনো কারণ নেই। আমি আবার বলছি, এসিবি না দুর্দান্ত তদন্ত করেছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু কোথায় তাপস শাহকে টাচ করার বেলা কেন আটকে গেছিল তার উত্তর একমাত্র এসিবি দিতে পারবে। তার উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। এবং অ্যাপিলটা এসিবি কেন ফাইল করলো তার উত্তরও এসিবি দিতে পারবে, আমার পক্ষে দেওয়া সম্ভব না। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করি, সেটা এটা ডেটটা কবে আছে? 20 তারিখ সম্ভবত, না? 20 তারিখ হাইকোর্টে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের এসে বলতে হবে যে তারা কেন কেস ডায়েরি করেনি। এবং তাদের হাতে কি কিছু ডকুমেন্টস, তথ্যও আছে? হ্যাঁ, অবভিয়াসলি অনেক ডকুমেন্ট আছে। আমি মানে অনেক কিছু ডকুমেন্ট আমি কোর্টে ফাইল করেছিলাম, কোর্টেও দেখিয়েছিলাম। প্রত্যেকটা ডকুমেন্ট ইনক্রিমেন্টিং ম্যাটেরিয়াল আছে, আরো বেশ কিছু ডকুমেন্টের কাছে আছে, সেগুলো এখনো দেয়নি, সেগুলো ইম্পর্টেন্ট ছিল। সেগুলো সব আটকে রেখেছে। এটা মামলাটা কবে, কোন সালে হয়েছিল? 2023-এর মামলা এটা। 2023-এর মামলা। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এটাকে ডিফেন্ড করছে, আটকাচ্ছে, মানে তো আটকাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার 20 তারিখ কি হতে পারে? মানে এটা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চকে কি হাইকোর্ট মানে যেমন সিবিআই আছে, তদন্ত সিবিআই চার্জশিট ফাইল করে দিয়েছে, তদন্ত শিফট হবে না, কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ কেন করেছিল আর কাগজগুলো কেন দেয়নি তার উত্তর তাদেরকে দিতে হবে। আশা করছি কোর্ট যে সিঙ্গেল বেঞ্চে যে রিমার্ক গুলো ছিল আরো কিছু হার্শ রিমার্ক হয়তো ডিভিশন বেঞ্চ করবে বলে বিশ্বাস আমার। কারণ কোর্ট ক্যানট কিপ ইজ আইস শাট। এরকম একটা যদি হয়, কোর্ট চোখ বন্ধ করে থাকতে পারে না। কোর্ট নিশ্চয়ই ব্যাপারটা নোটিস করবে এন্ড কোর্ট উইল পাস অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বলেই আমার বিশ্বাস। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে সিবিআই কতদিন মানে পারমিশনটা যে চেয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে, প্রায় 1 বছর পেন্ডিং ছিল। 1 বছর বিমান বন্দ্যোপাধ্যায় পেন্ডিং প্রায় ঠিক এই একই জিনিস কিন্তু একটু খেয়াল করে দেখো যে সবকটা কেসই হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আদার সরকারি অফিসার্স তাদের বিরুদ্ধে তাদের অনুমতিগুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে, এবং সেই কেসটাও পেন্ডিং রয়েছে সম্ভবত সুপ্রিম কোর্টে। সেটা নিয়ে সরকারকে দিতে হবে। কারণ হচ্ছে উইদাউট কনসেন্ট চার্জ কগনিজেন্স নিতে পারবে না চার্জশিটের। কাজেই না নিতে পারে তাহলে সে কেস প্রসিড করবে না। কেস যদি প্রসিড না করে তাহলে এরা উইদাউট ট্রায়াল ভিতরে আছে এটা বলা যাবে, এবং সেই ফাঁকে তারা বেলটা পেয়ে যাবে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এই ঠিক এই ডোজটা অ্যাপ্লাই করা হয়েছে। সুবীরেশ, কল্যাণময় গাঙ্গুলি, অন্য এসপি সাহা, এদের প্রত্যেকের ক্ষেত্রে অনুমতিটা না দিয়ে আলটিমেটলি সিবিআই প্রসিড করতে পারছেন না। সেই সুযোগে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে গেছেন জামিনটাকে ফাইনাল করে বার করে নিয়ে আসতে সিবিআই এর কাছ থেকে। হ্যাঁ, তো 20 তারিখ এর পরবর্তী শুনানি। ঠিক আছে।